গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা আজকের ভাবনা সম্পর্কে যথাযথ অবহিত আছেন, প্রত্যেকেই জানেন, তো সুতরাং নতুন করে বলার কিছু নেই। আজ আমাদের অনুষ্ঠানে যিনি উপস্থিত আছেন তার সঙ্গে আগে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁ দিকে রয়েছেন শেখর দেব। শেখর দেব সম্পর্কে কিছুটা পরিচিতি আপনাদের দেওয়া দরকার, কারণ বাংলার যে বাচিক শিল্প দীর্ঘদিন ধরে চলেছে, যদিও বাচিক শিল্প কথাটা অনেক পরে এসছে। আগে আমরা আবৃত্তি বা সব জায়গায় বলা হতো ঘোষণা বা পরবর্তীকালে সংযোজনা, কিন্তু এখন একটা নতুন শব্দ বহুদিন ধরেই চলছে, বাচিক শিল্পী। এবং এই বাচিক শিল্পীরা তাদের কথাবার্তার মধ্য দিয়ে অনেক কিছুকেই, অনেক কথাকে মানুষের সামনে তুলে ধরছেন। অর্থাৎ অনেকে যেমন ছবি আঁকেন, ছবি এঁকে যেমন মানুষের সামনে তুলে ধরা হয়, তেমনি এখানে কিন্তু কথা দিয়ে ছবি আঁকা হয়। যাক, শেখর দেব সম্পর্কে বলার আগে আরো একটু আমার বলার আছে। তিনি যে একেবারে সম্পূর্ণই বাচিক শিল্পী বলে বলছি তা নয়, উনি কিন্তু একজন নাট্যকর্মী, বিভিন্ন নাট্য দলের সঙ্গে যুক্ত এবং নাটকও কিন্তু তার ধ্যান জ্ঞান। অবশ্যই এটা অস্বীকার করার জায়গা নেই, দুটো শিল্পর মধ্যেই একই বিষয় রয়ে গেছে। কারণ নাট্যকর্মী আর যদি পাশাপাশি বাচিক শিল্পী বলা হয়, দুয়ের মধ্যেও কিন্তু একটা সমন্বয় আছে। আর উনি দীর্ঘদিন ধরে সংস্কৃতির জগতে ওনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে হ্যাঁ, একটু প্রচার বিমুখ মানুষ। তবে আজকে উনি আরো একটা, আজকাল যেটা অনেক বাচিক শিল্পীরা করে থাকেন, আবার কেউ কেউ করেন না, সেটা হচ্ছে যে বিশেষ করে ছাত্রছাত্রীদের একটু ওপরের দিকে তুলে ধরা, অর্থাৎ মানুষের সামনে মেলে ধরা। কারণ সেই ঘুমিয়ে আছেন শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। কাজে তারা যদি ভালো হয় আর তাদের সংস্কৃতি যদি ভালো হয়, আগামী দিনে সমাজও অবশ্যই অনেকটা অবক্ষয়ের হাত থেকেও রক্ষা পাবে। আর সেক্ষেত্রে কুড়ি বাচিক অঙ্গন বলে যে সংগঠন উনি করেছেন, সেই সমস্ত তার সংস্থার যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, যারা তার কাছে প্রশিক্ষিত হচ্ছে, তো তারাও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে থাকে। অবশ্যই আমরা আশা করব যে শেখর দেবের এই প্রয়াস ক্রমশ আরো এগিয়ে চলবে। আমরা শেখর বাবুর কণ্ঠে কি কবিতায় যাব প্রথমে? হ্যাঁ, আচ্ছা, প্রথমে কবিতায় আমরা চলে যাচ্ছি। শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল, হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা চক্ষের নিমেষে, গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে। স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, প্রলয় মন্থন ক্ষোভে ভদ্র বেশি বর্বরতা উঠিয়াছে জাগি পঙ্কশয্যা হতে। লজ্জা শরম ত্যাগী জাতি প্রেম নাম ধরি প্রচন্ড অন্যায় ধর্মের ভাসাতে চাহে বলের বন্যায়। কবিদল চিৎকারিছে জাগাইয়া ভীতি, শ্মশান কুকুরদের কাড়াকাড়ি গীতি। অবশ্যই প্রথম কবিতা চয়নে শিল্পীর স্বকীয়তা প্রশংসার যোগ্য, কারণ সমাজ পরিবেশ পরিস্থিতিকে লক্ষ্য রেখে যারা অনুষ্ঠান করে থাকেন, তারা অবশ্যই একটা বাস্তব জগতে একটা সঠিক কাজ করে থাকেন। কারণ আমরা যারা সংস্কৃতি করি,
এটা তো নিছক শুধু বিনোদনের মাধ্যম নয়, তার মধ্যে এই কবিতার মধ্য দিয়ে একসাথে ধরা পড়ে গেল আজকের যে বিশৃঙ্খলা, যে ধর্মোন্মাদ শক্তি যেভাবে রাজনীতির অঙ্গনে জাঁকিয়ে বসেছে, এবং তারা সেক্ষেত্রে ধর্মকে বড় করে দেখতে গিয়ে মানুষে মানুষে ভেদাভেদ টানছেন। অর্থাৎ সত্যিকারের রবীন্দ্রনাথ যেটা বলতেন, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, সকলকে এক সূত্রে গ্রথিত করার যে চেষ্টা করেছেন কাজী নজরুল ইসলামও যা করেছেন। কিন্তু মানবতাবাদকে দূরে ঠেলে দিয়ে একদল হিংস্র শক্তি, শুধু এটা আমি বলবো না রাজ্য কি দেশ, সীমানা ছাড়িয়ে গেছে গোটা পৃথিবী জুড়ে। আপনারা ইউক্রেন রাশিয়া দেখেছেন, তারপরেও আপনারা আরো বিষয়গুলোকে লক্ষ্য করেছেন। এই যে ইসরায়েল প্যালেস্টাইনে কি নৃশংস বর্বরতা, একেবারে ছোট ছোট ছেলে মেয়েদের যারা ত্রাণ নিতে যাচ্ছে তাদের খাদ্য তো কেড়ে নেওয়া হচ্ছেই, সঙ্গে তাদের প্রাণেও মেরে দেওয়া হচ্ছে, এই যে বর্বরতা। এবং তারপরে আবার দেখুন এখন নতুন করে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার যে দামামা বাজছে, অর্থাৎ ইসরায়েল যেভাবে তার নখ দাঁত বার করেছে, আর মার্কিন সাম্রাজ্যবাদ তার যে উন্মত্ত থাবা, এটা কিন্তু পৃথিবীর পক্ষে শুভকর নয়। এই জন্যই আমি এতটা কথা বললাম এই কবিতার প্রেক্ষাপটে। আমরা পরবর্তী কবিতায় চলে যাচ্ছি। পরবর্তী কবিতাও এই প্রেক্ষাপটের উপরই। বিশ্বজুড়ে ক্ষুব্ধ ইতিহাসে অন্ধবেগে ঝঞ্ঝা বায়ু হুঙ্কারিয়া আসে, ধ্বংস করে সভ্যতার চূড়া। ধর্ম আজি সংশয়েতে নত, যুগ যুগের তাপসদের সাধন ধন যত, দানব পদ দলনে হলো গোড়া। তোমরা এসো তরুণ জাতি সবে, মুক্তির ঘোষণা বাণী জাগাও বীর রবে, তোলো অজেয় বিশ্বাসের কেতু। রক্তে রাঙা ভাঙন ধরা পথে দুর্গমের পেরোতে হবে, বিঘ্ন জয়ী রথে পরাণ দিয়া বাঁধিতে হবে সেতু। ত্রাসের পদাঘাতের তাড়নায় অসম্মান নিও না শিরে, ভুলো না আপনায় মিথ্যা দিয়ে চাতুরি দিয়ে রচিয়া গুহাবাস। পৌরুষেরে করো না পরিহাস, বাঁচাতে নিজ প্রাণ বলির পদে দুর্বলেরে করো না বলিদান। সেই একই বিষয়। সুতরাং মানবাদ দানবের সংঘাত এ তো চিরকালই চলছে। সুতরাং এই কবিতায় নতুন করে আমার কিছু বলার নেই। শিল্পীর নির্বাচন যথেষ্ট বর্তমান সময় উপযোগী। আমরা পরবর্তী কবিতায় চলে যাব। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে, প্রত্যেকের উপরে দিয়েছ শাসন ভার, হে রাজাধিরাজ। সে গুরু সম্মান তব, সে দুরূহ কাজ, নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবই নয়, তব কার্যে যেন নাহি ডরি কভুকারে। ক্ষমা যেতা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে, যেন রসনায় মম সত্য বাক্য ঝলি উঠে খড়গ খর্গ সম তোমার ইঙ্গিতে। যেন রাখি তব মান তোমার বিচারাসনে, লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। ভালো কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। তো সেখানে ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, সেখানে যেন কঠোর হতে পারে। কিন্তু আমরা বাস্তব সমাজ জীবনের থেকে তাকালে দেখব ক্ষমা যেন দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। অর্থাৎ এত ক্ষমার ফলে কিন্তু আস্তে আস্তে গোটা পৃথিবীটাই আজকে একটা অন্য জায়গায় চলে যাচ্ছে। ক্ষমা আর ক্ষমা, সেই ক্ষমা কাকে? শুধু নিজের কোলের দিকে ঝোল টানা। সুতরাং সেটাকে না টেনে যদি সঠিক বিচার, ন্যায়দণ্ড যদি সঠিক পথে চলতো, তাহলে অবশ্যই আজকে পৃথিবীর এই ঘটনা ঘটতো না। আজকে ধরুন না আপনারা যে এই যে বর্বরতার কাজ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, কোথায় কি হচ্ছে? অনেক কিছু তো আছে, রাষ্ট্রপুঞ্জ, নিরাপত্তা পরিষদ, এটার কার কথা কে শুনছে? অর্থাৎ এখন যেন এমন একটা দিন দাঁড়িয়ে গেছে যে জোর যার মুলুক তার, এই অবস্থায় আমরা চলছি। যাক, পরের কবিতায় আসি।
নবীন আগন্তুক, নবযুগ তব যাত্রার পথে চেয়ে আছে উৎসুক। কি বার্তা নিয়ে মর্তে এসেছ তুমি? জীবন রঙ্গভূমি তোমার লাগিয়া পাতিয়াছে কি আসন? নরদেবতার পূজায় এনেছ কি নব সম্ভাষণ? অমর লোকের কি গান এসেছ শুনে? তরুণ বীরের তুনে কোন মহাস্ত্র বেঁধেছ কোটির পরে? অমঙ্গলের সাথে সংগ্রাম করে রক্ত প্লাবনে পঙ্কিল পথে বিদ্বেষে বিচ্ছেদে হয়তো রচিবে মিলন তীর্থ শান্তির বাঁধ বেঁধে। কে বলিতে পারে তোমার ললাটে লিখা কোন সাধনার অদৃশ্য জয়টিকা? আজিকে তোমার অলিখিত নাম আমরা বেড়াই খুঁজি। আগামী প্রাতের সুখ তারা সম নেপথ্যে আছো বুঝি। মানবের শিশু বারে বারে আনে চির আশ্বাস বাণী। নূতন প্রভাতে মুক্তির আলো বুঝিবা দিতেছে আনি। অবশ্যই এটা আছে। আমরা প্রশ্ন কবিতায় রবীন্দ্রনাথকে বলতে শুনেছি, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়ছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ কিন্তু কবিরা বলবেন, কবিরা অনেক কিছুই বলেন, তারা অবশ্যই ভালো চান, সমাজের মঙ্গল চান, কিন্তু বাস্তব কিন্তু সবসময়ই যেন আরে অন্য কথা বলে। আজকে যদি কাজী নজরুল ইসলামের কথা মনে করি, আমরা দেখেছি তিনি বলেছিলেন তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। তো সুতরাং সেই যে শাসন শোষণ, সুকান্ত ভট্টাচার্য যেমন লিখে গেছিলেন, শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। আসলে তা কবে হবে কি হবে জানি না, তবে হ্যাঁ চর্চার মধ্যে তো এগুলো থাকতেই হবে যদি কোনোদিন কিছু হয়। আমরা পরের কবিতায় যাচ্ছি। পরবর্তী কবিতা কবি নজরুল ইসলামের সাম্যবাদী দিয়ে শুরু করছি। গাহি সাম্যের গান। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চার বাকচালা, বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিচ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে পেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা ভূষা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুয়া মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরো দুলাল শুনিতে নাও ভান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কাজী নজরুল ইসলাম একথা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন এবং সাম্যবাদকে বজায় রাখার চেষ্টা করেছেন। তিনি কিন্তু কখনো হিন্দু মুসলমানে কখনো ভেদাভেদ করেননি। এগুলো দিকে শিক্ষণীয়। আমরা আজকাল মনে করি হিন্দু মানেই সবাই মৌলবাদী বা মুসলিম মানেই সবাই মৌলবাদী, তা তো নয়।
কাজী নজরুল ইসলামকে দেখে প্রত্যেকের শেখার রয়েছে। এবং সেই ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম একসময় বলছেন তার শতকোক্তির মধ্যে, কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফির, আমি বলি ও দুটোর কোনোটাই নয়। তো সুতরাং উনি হিন্দু মুসলমানকে এক জায়গায় মেলাতে এসেছিলেন, যার জন্য লিখেছিলেন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। কিন্তু যেখানে সেই আবার সেই যে কথাটা রবীন্দ্রনাথ বলেছিলেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। আসলে মৌলবাদের কোন রং হয় না, জাত হয় না, কিচ্ছু হয় না। মৌলবাদ মৌলবাদ, এই মৌলবাদকে পৃথিবী থেকে নিপাত করাটাই যে কোনো সভ্য মানুষের অগ্রাধিকার বলে আমার মনে হয়। যাই হোক, আমি পরের কবিতায় চলে যাচ্ছি। পরের কবিতা শাতিল আরব। শাতিল আরব, শাতিল আরব, পৌত যুগে যুগে তোমার তীর, শহীদের লহু দিলিরের খুন ঢেলেছে যেখানে আরব বীর, জুজেছে এখানে তুর্কি সেনানি, ওনানি মিসরি আরবি কেনানি, লুটেছে এখানে মুক্ত আজাদ বেদুইনদের চাঙ্গাশির নাঙ্গাশির, শমশের হাতে আঁসু হাঁকে হেতা, মূর্তি দেখেছি বীর নারীর। শাতিল আরব, শাতিল আরব, পৌত যুগে যুগে তোমার তীর, কুতো আমার আর রক্তে ভরিয়া দাজলা এনেছে লহুর দরিয়া, উগারি সে খুন তোমাতে দাজলা, নাচে ভৈরব মস্তানির ত্রস্তানির, গর্জে রক্ত গঙ্গা ফোরতে, শাস্তি দিয়েছে গোস্তাখের, দজলা ফোরতে বাহিনী শাতিল, পুত যুগে যুগে তোমার তীর, বহায় তোমার লোহিত বন্যা, এরা কাজমে করেছে ধন্যা, বীরে প্রসুদেশ হলো বরেন না, মরিয়া মারানা মর্দা মীর মর্দা বীর, সাহারায় এরা ধুকে মরে তবু পড়ে না শিকল পদ্ধতির। শাতিল আরব, শাতিল আরব, পৌত যুগে যুগে তোমার তীর, দুশমন লাহু এর সায় নীল, তব তরঙ্গে করে ঝিলমিল, বাঁকে বাঁকে রসে মোচড় খেয়েছে, পিয়ে নীল কোন পিন্ডারির জিন্দাবীর, জুলফিকার হায়দারি হাক হেতা আজু হজরত আলীর। শাতিল আরব, শাতিল আরব, জিন্দা রেখেছে তোমার তীর, ললাটে তোমার ভাস্বর টিকা, বসরা গুলের বনহিতে লিখা, এ যে বসরার খুন খারাপি গো, রক্তে গোলাপ মঞ্জরীর খঞ্জরীর, খন ঝরে ঝরে খজ্জুর সম, হেতা লাখো দেশ ভক্ত বীর। শাতিল আরব, শাতিল আরব, পৌত যুগে যুগে তোমার তীর, ইরাক বাহিনী এ যে কো কাহিনী, কে জানিত কবে বঙ্গবাহিনী, তোমারও দুঃখে জননী আমার বলিয়া ফেলিবে তপ্ত নীর, রক্ত ক্ষীর পরাধীনা একই ব্যথায় ব্যথিত, ঢালিল দুফোটা ভক্ত বীর। শহীদের দেশ বিদায় বিদায়, এ অভাগাজ নোয়ায় শির। শাতিল আরব, শাতিল আরব, পৌত যুগে যুগে তোমার তীর। বাহ, এই কবিতার পরে আমি আর বিশেষ কথা বলছি না, কারণ আমাদের ক্যামেরা পার্সন শঙ্করকে দেখা যাচ্ছে ঘড়ির দিকে তাকাচ্ছে মাঝে মাঝে, কাজেই আমরা আচ্ছা করুন, এরপরও আরো কিছু কবিতা শোনার সময় আছে বলছি। আছে সময় আছে, হ্যাঁ চলে আসো। তাহলে তো আমি আর একটা বলি। হ্যাঁ বলুন, আরো বলুন, একটা দুটো বলুন। আছে দুর্গম মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পদ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জওয়ান, হও আগুয়ান, আঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পর। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, হুঁশিয়াছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার,
গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু ঘর যায় বাজ, পশ্চাৎ পথে যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছো যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির কোণে লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেছে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। আমরা শিল্পী শেখর দেবের কণ্ঠে বেশ কিছু কবিতা শুনলাম, কিন্তু তার আগে বলেছি উনি কিন্তু নাট্যকর্মী। সুতরাং বুঝতেই পারছেন যে নাটক এবং আবৃত্তির একটা সমন্বয় এখানে কিন্তু ঘটেছে। মানে সেক্ষেত্রে আর সবচেয়ে যেটা, তিনি যে নাট্য দলগুলোর মধ্যে থাকেন বা নাটকের সঙ্গে যুক্ত, আমার এতক্ষণ ধরে বা এত বছর ধরে এই ধরনের টেলিভিশন মিডিয়ায় থেকে একটা ক্ষুদ্র অভিজ্ঞতায় মনে হয়েছে প্রগতিশীল চিন্তা ভাবনার মানুষ এবং সমাজের যা কিছু ভালো সেটার দিকেই ওনার সমর্থন, সেটাকেই উনি নানাভাবে প্রকাশ করে চলেছেন। আর এ কথা তো সত্যি যে কান্ডারি যদি সঠিক না হয়, আমাদের দেশের নেতা যদি সঠিক না হয়, শুধু আমাদের নয় সারা পৃথিবীরই যে কোনো দেশে, তাহলে সে দেশে কখনো ভালো হতে পারে না। সাম্য আসা তো দূরস্থান। অর্থাৎ এক শ্রেণীর মানুষ সবকিছু লুটেপুটে খাবে, আরেক দল হয়তো দেখা গেল কিছুই পাচ্ছে না। একদিকে দেখা যাচ্ছে, একটা উদাহরণ দিলে যদি বলা যায় যে ধরুন আমাদের দেশ নিয়েই যদি বলি, আমাদের দেশে অনেক বিলিয়নারের সংখ্যা রয়েছে এবং সেই সংখ্যাটা কত তার যদি শতাংশর হার দেখা যায় সেটা অত্যন্ত কম, কিন্তু তাদের হাতেই পুঁজি বেশি। তো বিষয়টা হচ্ছে আমরা হয়তো অর্থের দিক থেকে প্রচুর উঁচু স্থানে রয়েছে, সম্ভবত তৃতীয় কি চতুর্থ, কিন্তু যখনই আমরা ক্ষুধা সূচকে যাব সেটা কিন্তু 100-র নিচে নেমে যাবে। কাজেই এই যে বিষয়টা, অর্থাৎ সমবন্টন, মানে শোষণ থাকবে না, প্রতিটি মানুষ অন্তত দুবেলা খেয়ে পড়ে বাঁচতে পারবে, এই চিন্তা ভাবনা যদি কবি সাহিত্যিক শিল্পীদের মধ্য দিয়ে যত বেশি প্রকাশিত হবে, তারা যত মানবদরদী হয়ে উঠবে, ততই মনে হয় সেটা সমাজের পক্ষে মঙ্গল। যাই হোক, আমাদের সময় আছে, আপনি শোনান আরো কবিতা। সময় আছে? হ্যাঁ, আপনার যদি মনে হয় আপনি শোনান। আমি শঙ্খ ঘোষের আচ্ছা। একটি কবিতা আমি শোনাচ্ছি। বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, আর বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ, চোখের সামনে বিপ্লবে যাবে খোলনলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে, মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই। মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান তাই। নিত্য ফুরায় যাদের সাদাল্লাদের শেষ তলানিটুকু, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক। অমনি দু চোখ বেয়ে অলপ পেয়ে ঝরে জলের ধারা। বলেন বাবু বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে। কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেছি নামের সব আদর। সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাদো। তুমি সে বন্ধু না যে দুগ্ধু না জলে হাজার চোখে। দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব আমার তো পাত্র মিত্র এই বিলাপে খুশি।
সুরি খানাই আচল সত্য আত্মসবই ভুসি, চিচি হায় বেচারা, চিচি হায় বেচারা, শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখতে শিখুন, ঝরছে কি খুন দিনে রাতের মাথায়, আর একটা কলকাতায় বাবু, আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই। আমরা অবশ্য তো আলোর ঝলকানির দিকে বেশি তাকাই, যে সেই আমরা বিশেষ করে যে পুজোর সময় যখন পুজো আসে বা অন্যান্য উৎসব, আমরা অনেক সময় দেখতে পাই সেই ধীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন, নাহি আন্ধারের লজ্জা নগরে আলোক সজ্জা, কুত্রাপি না দেখি কিছু কম, একদিকে উচ্চস্বরে পুরোহিত মন্ত্র পড়ে, অন্যদিকে দম মারো দম। সুতরাং এই নীরেন্দ্রনাথ চক্রবর্তী এমন একজন কবি যিনি অনেক শক্তিশালী কবিতা লিখে গেছেন, এবং এই যে বিষয়গুলো, যে আমরা ভবানী প্রসাদ মজুমদারকেও হারিয়েছি, যিনি লিখেছিলেন মাছ মাংস দূরের কথা, জোটেনি ভাত পেঁয়াজও, ফুটপাথেতে ঘনশ্যাম মা ভাবছে খাবে কি আজও, ও জানে না রাজনীতি কি কিংবা কোথায় গদিকার, ও শুধু চায় দুমুঠো চাল এবং রুটির অধিকার। তো যাই হোক, এই যে লেখাগুলো, এত প্রগতিশীল কবি সাহিত্যিক নাম বলে শেষ করা যাবে না, যারা বাংলাকে সমৃদ্ধ করেছেন, কিন্তু আজকের কবিতায় কোথায় যেন কিছু কিছু ক্ষেত্রে কিছু অভাব লক্ষ্য করা যায়। কারণ আমরা হয়তো সেই সব কবিতা পড়ে শুনে বড় হয়েছি, সেই ধরনের কবিতাই মানুষের সামনে প্রায় দীর্ঘ 40 বছর ধরে করে এসেছি বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু কোথায় যেন এই ধরনের কবিতাগুলো বেশি করে হওয়া দরকার। কিন্তু বর্তমান অবস্থায় আমরা দেখেছি একটা অন্য ধারা লক্ষ্য করা যাচ্ছে বাচিক শিল্পের জগতেও। জানি না আমরা কতটা তার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারি, তবু নিতে তো হয়। যাই হোক, আপনার ভবিষ্যৎ লক্ষ্য কি? শেখর বাবুর ভবিষ্যৎ লক্ষ্য কি? ভবিষ্যৎ লক্ষ্য বলতে কি, আমি আমার ওই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে থাকতে খুব ভালোবাসি। আচ্ছা, থিয়েটারটা করি, খুব মন দিয়ে করবার ইচ্ছা থাকে, করিও। আর বাচ্চাগুলোকে আমি আজ থেকে নয়, বহু বছর ধরেই ওই সেই ব্যান্ড বাঁশি যখন বাজাতাম তখন থেকেই ওই শিশুদের নিয়ে আমি কাটিয়েছি আর কি। তো এখনো আমার অনেকগুলো বাচ্চাই আমার সাথে থাকে, তাদেরকে নিয়ে আছি, এইভাবেই চলে যাচ্ছে। এবং সংস্কৃতির জগতে আপনার সবচেয়ে আনন্দের দিন, এমন কোন দিনের কথা কি মনে আছে? হ্যাঁ, আছে আছে আছে। সেটা কিরকম? খুব সেটা সংক্ষেপে যদি খুব বলেন। সংক্ষেপেই বলছি। হ্যাঁ। একটি শ্রুতি নাটক আমরা করতাম জননী বলে। সেই শ্রুতি নাটকে ওই বৃদ্ধাশ্রমের উপরে, মানে মামি আমার কাছে মা ছিলেন আর কি। তো এই নাটকটা করতে করতে আমি প্রায় 2-3 মিনিট কেঁদেই ফেলি আর কি শেষের দিকটায়। তো আমরা এমন একটা জায়গা, আমাদের দমদমে একটা নাটক করছি, মানে যে জায়গাটায় করছি এটা বিরাট অফিস। ওই নাটকটা 2 মিনিট শুরু হওয়ার পর একটা সময় দেখলাম যে অনেকে নেমে এসে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে তারা পুরো নাটকটা দেখলেন। শুধু তাই না, রাস্তা থেকে ভ্যান যাচ্ছিল, রিক্সা যাচ্ছিল, হ্যাঁ, তারাও কিন্তু দাঁড় করিয়ে ওই নাটকটা বুঝেছি। মানে ওইটাই আপনার একটা চরম সার্থক, যে নিজেকে সেদিন খুব আনন্দ পেয়েছি। বাচিকের দিক থেকে এটা একটা খুব ইয়ে ছিল আর কি। যাই হোক, আমরা তো সীমাবদ্ধ সময়ের মধ্যে থাকি, সেই সময়ে চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। কথায় কথায় কেটে গেল নাট্যকর্মী ও বাচিক শিল্পী শেখর দেবের সঙ্গে একটি সকাল। আমি তাপস নাগ শেখর দেবকে সঙ্গে নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।